বাস্তবসম্মত উত্তর যদি দিই, আমরা বাকি দেশের তুলনায় অনেক বেশি পিছিয়ে। স্কুলের আছে, কলেজে আছে, ইউনিভার্সিটির আছে, কমিউনিটির মধ্যে আসলে একটু আমার কাছে কেন জানি মনে হয় একটু অভিভাবক নেই। আমাদের কম্পিটিটিভ সেক্টর লিমিটেশন হচ্ছে 16 বছরের ঊর্ধ্বে হইতে হবে। 16 বছরের নিচে কেউ খেলতে পারবে না। সবাই যদি জিমেল অ্যাকাউন্টে যদি বয়স বাড়িয়ে দেয় ছেলেরা, বাচ্চারা, তাহলে তো আর ওখানে আসলে কিছু করার থাকে না। আরো একটা মাধ্যম, ওটা হচ্ছে সুপার চ্যাট। আচ্ছা, সুপার চ্যাট। হ্যাঁ, এটা কিন্তু এই কালচারটা বাইরের কান্ট্রিতে অনেক বেশি। এই প্রসঙ্গে একটু আমি আসবো যে ইনকামের ব্যাপারটা আসতে চাই একটু। আমরা যদি দর্শক থেকে জানতে চাই যে যদি আপনি ভালো একজন প্রফেশনাল ই স্পোর্টস প্লেয়ার হতে পারেন, সেটা ফ্রি ফায়ার হোক, সেটা পাবজি হোক, বা অন্য যেটাই হোক, ই ফুটবল হোক, আর্নিং এর ব্যাপারটা কেমন করা যায়? আর্নিং এর ব্যাপারটা হচ্ছে, আপনি যদি ভালো প্লেয়ার হইতে পারেন, আপনি টুর্নামেন্ট থেকে আর্ন করতে পারবেন। টুর্নামেন্টে প্রাইজ মানি, অনেক প্রাইজ মানি থাকে। অনেক। এবারে ই-স্পোর্টস ওয়ার্ল্ড কাপে 1230 কোটি টাকা। হ্যাঁ, $75 মিলিয়ন, কত বড় আসর তো এখানে আছে। তারপরে আপনার প্লেয়ারদের স্যালারি থাকে, তারপরে অর্গানাইজেশন হচ্ছে বেসিক্যালি স্যালারিটা দেয়। তারপরে আপনার স্পন্সরশিপ আছে, অনেকগুলো স্পন্সরশিপ নেওয়া যায়। আপনি একটা প্লেয়ার বা হচ্ছে একটা টিম 4-5টার মতো স্পন্সর নিতে পারবে। তো স্পন্সরশিপের আর্নিংটা কিন্তু অনেক ভালো। তারপর হচ্ছে স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলো থেকে আপনি ফেসবুকে স্ট্রিমিং করেন, আপনি ইউটিউবে স্ট্রিমিং করেন, আপনি অন্যান্য জায়গায় স্ট্রিমিং করেন, আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হন, আপনি যদি কন্টেন্ট দিতে পারেন, ওখান থেকে কিন্তু ভালো একটা আসে। আমাদের কিন্তু অলরেডি কন্টেন্ট ক্রিয়েটরদের কিন্তু ভালো স্বীকৃতি দেওয়া হয়েছে, এটা কিন্তু আগে ছিল না। হ্যাঁ, এখন কিন্তু কন্টেন্ট ক্রিয়েশন অনেক বাড়তেছে, আর ওরা আর্নিংগুলোও কিন্তু অনেক ভালো, এক একজনে অনেক ভালো ভালো আর্নিং করতেছে। তো কন্টেন্ট ক্রিয়েশন থেকেও পাওয়া সম্ভব। তো এখানে আমাদের একটা সিঙ্গেল প্লেয়ারের কিন্তু 4-5টা মাধ্যম অলরেডি আসেই আর্নিংয়ের। তো এই আর্নিংয়ের 4-5টা মাধ্যম যখন একসাথে আপনি মিলাবেন, তখন ওটা আপনার লাখ পেরিয়ে যাবে, আপনার মান্থলি ইনকাম। হ্যাঁ, এখন এই যে আসলে আমি প্রশ্নগুলো করতে চাই না, কিন্তু চলে আসছে। ধরুন আমি প্রায় দেখি যে আপনার ওয়াচ পার্টি নিয়ে অনেক কথা হয়। হ্যাঁ, সেদিন একজন দেখলাম যে মজা করে স্ট্যাটাস দিচ্ছে যে অন্য কোথাও খেলা না দেখে তানভীর শাহেরটা দেখাই ভালো, যেহেতু সব অডিয়েন্স তো তানভীর শাহের কাছে ওয়াচ পার্টিতে। আবার এটাও বলছে যে সব ওয়াচ পার্টি করতে সব টাকা তানভীর শাহের একাই নিয়ে যাচ্ছে। তো এরকম ঘটনা কি কিছু আছে কিনা, বা আপনার ওয়াচ পার্টি কেন মনে হয় যে ওই এত জিনিসটা জনপ্রিয় হচ্ছে? ওই জিনিসটা মিস আউট করছি যে আরো একটা মাধ্যম, ওটা হচ্ছে সুপার চ্যাট। আচ্ছা, সুপার চ্যাট। হ্যাঁ, এটা কিন্তু এই কালচারটা বাইরের কান্ট্রিতে অনেক বেশি। আপনি দেখবেন বাইরের স্ট্রিমারদেরকে যখন দেখবেন, আপনি বাইরের কান্ট্রি স্ট্রিমারদেরকে দেখবেন, ওদের অডিয়েন্সটা হচ্ছে যে এমনি ওদেরকে ডোনেশন টাইপের দেয়, যে ভালো লাগতেছে দিচ্ছে। মানে এটা সুপার চ্যাটের একটা অপশন থাকে, স্টিকার পাঠায় বা যেটাই পাঠায়, ওটা পারচেস করে পাঠাইলে দেখা যায় ওরা ওখান থেকে একটা ভালো আর্নিং ওখান থেকেও চলে আসে। ওটা আমি কন্টেন্ট ক্রিয়েশনের ভিতরেই ধরলাম, তো এটা একটা আলাদা আর্নিং। তো সব মিলে ভালোই আর্নিং সব কিছু দেয়। না না, আমি বলছিলাম যে আপনার ওয়াচ পার্টি এত জনপ্রিয় হলো কেন, আপনার কাছে কি মনে হয়? আসলে এটা এখন তো দেখলাম যে আরো অনেকে আপনার মতো করা ট্রাই করছে, মেবি হালকা পাতলা। হ্যাঁ, ওটা করুক, সবাই করুক, সবাই আসলে সবাই মিলেমিশে আগানোটাই উত্তম। একা কেন আগাবো? কিন্তু জনপ্রিয়তার বিষয়টা হচ্ছে, আমি নিজেও জানি না, বাট আমার তো অলরেডি একটা ফ্যান বেস আগে থেকে ই স্পোর্টসের সাইড থেকে ছিল। তো এখন যেহেতু ই স্পোর্টস সেক্টরটা, কম্পিটিটিভ সেক্টরটা গ্রো করতেছে, তো যেহেতু আগে থেকে একটা সুপরিচিত মুখ হিসেবে ছিলাম, তো যার কারণে হয়তো বা একটু আমার প্রতি রিলায়েবিলিটিটা একটু বেশি বলা যায়। না, আমার কাছে একটা জিনিস আমার মনে হয় যে আপনি একটু স্পষ্ট ভাষায় কথা বলেন, ওইটাও একটা হতে পারে। আবার কিছু কিছু ব্যাপার দেখা যায় যে অনেকেই কথা বলতে চায় না, গা বাঁচিয়ে যায়, সেখানে আমরা মনে হয় তানভীর সাহেবের কমেন্টসটা পেয়ে যায়, সেখান থেকে একটা ব্যাপার আসে। মাঝে মধ্যে তো আপনি আমার জন্য গালি খান মনে হয়, ওইটা কেমন উপভোগ করে? ওটা চিন্তা করতে এখন আপনার সাথে ওটা বিস্তারিত আলোচনা করতে হবে, যে নাম আপনি পরিবর্তন করবেন নাকি আমি পরিবর্তন করবো। তো এটা একটা বিষয়, বাট গুড, সব কিছুতেই ঠিক আছে। না, আপনার জন্য মাঝে মধ্যে আমিও কনফিউজড হয়ে যাই। রিসেন্টলি সম্ভবত জয়, সে আপনাকে নিয়ে একটা পোস্ট করেছিল সামথিং। হ্যাঁ, তো ওই পোস্টটা দেখে আমি আমার ওকে কমেন্টস ইনবক্সে নক দিলাম যে আমাকে নিয়ে পোস্ট দিলা কেন, আমি কি করছি? পরে সে বলতেছে কই আপনাকে নিয়ে পোস্ট দিন। পরে আমি আবার গেলাম, যাই দেখি যে ভাই ওটা আপনি, আমি না আপনি। ঠিক আছে, পরে আমি সরি, আমি একটু মিস্টেক করছি, আমি বুঝি নাই কিছু। আমার সে অবস্থা, আপনি কোনো পোস্ট করলে ছেলেবেলারা যদি কমেন্ট করে, ওখানে বলে তানভীর, এখন কোন তানভীর এটা বলে না। আমি চিন্তা করি কি আমাকে কেন বলতেছে, বা আমাকে বলতেছে কিনা, এটা আমিও নিজেও কনফিউশনে থাকি ওটাতে। না, আবার আরেকটা ব্যাপারে হয়, এটা আমি আমার পেজে দেখি যে গালিটা দিচ্ছে আমাকে, কিন্তু মেনশনে আপনার নাম দেওয়া। হ্যাঁ, মানে যে @রেটে ট্যাগ দেওয়ার পর শাহরিয়ারটা কেটে দেয়, শুধু তানভীরটা আসলে আপনারটা আসে। তো তখন আমি ক্লিক করে দিয়েছি এটা কোন তানভীর। ঠিক আছে, খাক, মাঝে মধ্যে খাওয়া ভালো। যাই হোক, মানে আমার কাছে মনে হয় যে বাস্তব এবং ভালো কথা বলে গালি খাওয়াটা অনেক ভালো জিনিস, খারাপ না। তবে দিন শেষে আমি একটু কমিউনিটি নিয়ে কথা বলতে চাই। এই কমিউনিটি একদম ইয়াং এজ কমিউনিটি, স্কুলের ছেলে পেলে যেমন আছে, একদম বাচ্চা অনেকে 4, 5, 6 পড়ে, তারাও কিন্তু ফ্রি ফায়ার খেলে।
স্কুলের আছে, কলেজের আছে, ইউনিভার্সিটিরও আছে, কমিউনিটির মধ্যে আসলে একটু আমার কাছে কেন জানি মনে হয় একটু অভিভাবক নেই বা একটা গার্ডিয়াননেসের অভাব আছে আর কি। এই বিষয়টা আসলে হ্যান্ডেল করা যায় কিভাবে, যে এদেরকে একটু স্ট্রংলি বা স্ট্রংলি না আসলে সফটলি হ্যান্ডেল করে, যে একটা বিশৃঙ্খল ব্যাপার হয়ে যায় অনেক সময়, সেটাকে ইয়ে করা। এটা তো অলরেডি আমাদের সেক্টর থেকে কিন্তু আমরা করতেছি। যেমন আমাদের লিমিটেশন আছে, আমাদের কম্পিটিটিভ সেক্টর লিমিটেশন হচ্ছে 16 বছরের ঊর্ধ্বে হইতে হবে, 16 বছরের নিচে কেউ খেলতে পারবে না। এই সাইড থেকে, আমাদের সাইড থেকে আমরা কিন্তু লিমিটেশনটা দিয়ে রাখছি। ইভেন হচ্ছে আপনার গেম যখন আপনি ডাউনলোড করবেন, গেম ডাউনলোড করার জন্য 13 বছর বয়স হইতে হবে, তারপরে কিন্তু গেমটা ডাউনলোড করতে পারবে। এখন সবাই যদি জিমেল অ্যাকাউন্টে যদি বয়স বাড়িয়ে দেয় ছেলেরা, বাচ্চারা, তাহলে তো আর ওখানে আসলে কিছু করার থাকে না। এক্ষেত্রে আমার কাছে মনে হয় আসলে কেউ বয়স বাড়িয়ে দেয় না, দেখা যায় বাবা মার নামে জিমেইল তো খোলা থাকে, ওটা দিয়ে ডাউনলোড করতে বয়স লাগতেছে না। তো এটা আসলে এই গাইডলাইনটা আসলে বাসা থেকেই আসা উচিত, বা বাসায় হচ্ছে পর্যবেক্ষণ করা উচিত যে কেমনে কি করতেছে ছেলে, যে ও গেম খেলতেছে ভালো হয়েছে, খেলুক, বিনোদনের জন্য খেলবেই। এখন যেহেতু এটা কমন জিনিস, এটা খেলবে, কিন্তু মাত্রা অতিরিক্ত তো আসলে কোনো কিছুই ভালো না। সেক্ষেত্রে ফ্যামিলি থেকে আসলে একটু এটা ফ্যামিলি থেকেই দেখতে কন্ট্রোল করা, যেটা যাতে হচ্ছে বেশি না খেলে। আমার তো এখন একটা প্রশ্ন আসতে পারে, এখন 26 সাল, এখনো এত প্রশ্ন, আর আপনি সেই 14 সাল থেকে গেম খেলেছেন, আপনার ফ্যামিলি থেকে বাধা আসেনি? না, আমার ফ্যামিলি হচ্ছে শুরু থেকে অনেক বেশি সাপোর্টিভ ছিল। আর তখন তো 14 সাল থেকে, তখন তো ছোট, অনেক ছোট, তখন ব্যালেন্স করে চলতাম। তো তখন ক্রিকেটও খেলতাম, বাইরে খেলাধুলাও খেলতাম, গেমসও খেলতাম, পরে স্কুলেও যাইতাম, সব কিছু মানে মোটামুটি ব্যালেন্স ছিল, কোনো কিছু নিয়ে অসুবিধা ছিল না। কিন্তু ওই যে প্রফেশনালি নিলে একটু সময়টা ইনভেস্ট একটু বেশিই করতে হয়। যেমন আপনি লজিক্যালি আপনি চাকরি করতে গেলে আপনার 9 to 5 চাকরি করতে হবে, একটা টাইমের ব্যাপার আছে। তো যেটা প্রফেশন হিসেবে নিতে গেলে প্রফেশনে একটু সময়টা বেশি দিতে হয় আর কি। তবে সব প্রফেশনের যে মানে আপনি চাইলে 8 ঘন্টা অফিস করতে পারবেন তা কিন্তু না। যেমন আমি আমাদের কথা বলি, আমাদেরও তো ডিটেলস 8 ঘন্টা, কিন্তু যখন কোনো সমস্যা হয়ে যায় বা যখন কোনো ঘটনা ঘটে, তখন কিন্তু আমাদের ডিউটি আনলিমিটেড হয়ে যায়, তখন 8 ঘন্টা থাকে না। আগুন যদি লাগে, আগুন নিভানো পর্যন্ত আমার দায়িত্ব থাকে নিউজ কভারেজ করা। হ্যাঁ, আমাদেরও ওই সেম অবস্থা কি, টুর্নামেন্টের আগে গিয়ে আমাদের এই অবস্থাটা হয় যে একটু সময়টা একটু ইনভেস্ট বেশি করতে হয়। তো এটা 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 স্বাভাবিক বিষয়। তো এটা করলে, একটু প্রফেশনালি করলে আসলে তেমন একটা অসুবিধা নাই। ওকে, ঠিক আছে। তানভীর, একটু ছোট ছোট করে চলে আসি, ইডব্লিউসি নিয়ে আসতে চাই। এবারে ইডব্লিউসি তে বাংলাদেশ দুইটা টিম যাচ্ছে, একটা হচ্ছে রেড হক বা বর্তমান টাইটান, এবং একটা হচ্ছে স্ট্র হেডস। প্রথম কথা হচ্ছে তাদের খেলা আপনার চোখের সামনেই দেখা হয়েছে, তাদের ম্যাচ স্ট্রিমিং আপনি করেছেন ওয়াচ পার্টিতে। তারপর হচ্ছে সব মিলে আরএসকে এর আগের পারফরমেন্স দেখেছেন। কি মনে হয় যে এবার তো ইডব্লিউসি তে বাংলাদেশ বাদে তো আর অন্যান্য টিমও তো আসতেছে বিশ্ব থেকে, ওই টিম আর আমাদের টিমে কম্পেয়ার, প্লাস আপনার আসলে এবারে আশাটা কি, কতদূর যেতে পারে বাস্তবসম্মত উত্তর? বাস্তবসম্মত উত্তর যদি দিই, আমরা বাকি দেশের তুলনায় অনেক বেশি পিছিয়ে। এটা হচ্ছে প্রথম কথা আসবে যে এটাই। এখন যেহেতু আমরা অনেক বেশি পিছিয়ে, আমাদের ফেসিলিটিস কম, তো সেই হিসেবে আমাদের এক্সপেকটেশনটা একটু কম, কারণ আমরা তো অতটুকু সাপোর্ট পাচ্ছি না। আপনার থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ব্রাজিল বলেন, বিশ্বের এমন কোনো জায়গা নাই যেখান থেকে টিমরা আসতেছে আর ওদের কাছে প্রপার ফেসিলিটিস নাই, আমরা বাদে। বাংলাদেশ ছাড়া বাকি যে 10-15টা কান্ট্রি, পার্টিসিপেটিং কান্ট্রি আছে, সবার প্রপার ফেসিলিটিস আছে, সবার স্পন্সর আছে, সবার অর্গানাইজেশন আছে, শুধু আমাদেরই নেই। এখন সেই হিসেবে আমরা অনেকটুকু পিছিয়ে আছি। তো যদি ওখানে যাই, রেড অক্স থেকে আমি মোটামুটি ভালো আশা করবো, যেটা এখন টেক, ওরা কিন্তু স্পন্সর পাইছে, এটা কিন্তু একটা চাইনিজ কোম্পানি, টাইটান স্পোর্টস, এটা প্রথমবারের মতো কিন্তু ওরা পাইছে একটা ইন্টারন্যাশনাল অর্গ। এখন এই জায়গাটাতে যদি ওই ধোঁয়াশাটা যদি না থাকতো, তাহলে সবাই পাইতো, অনেকগুলো এসএইচ এর কাছে কোনো স্পন্সর নাই, তো ওরা প্রথমবারের মতো যাচ্ছে। তো ওদের বিষয়টা হচ্ছে ওরা এখন এক্সপিরিয়েন্স গ্যাদার করবে। আমি আশা করবো যে ওরা যে শিখবে, ওদের এটা হচ্ছে শিকার ফেস। আর হ্যাঁ, স্ট্র হেডসেটটা। আর টাইটান স্পোর্টসেরটা হচ্ছে ইমপ্লিমেন্টেশনের, যে ওরা অলরেডি 2টা পার্টিসিপেট করছে, ওদের হিউজ এক্সপিরিয়েন্স আছে, বাকিদের স্ট্র হেডসের তুলনায় অনেক বেশি এক্সপিরিয়েন্স টেক। তো টেক ওখানে গিয়ে আমি আশা করছি যে অ্যাটলিস্ট ইনশাল্লাহ এবার ফাইনাল অবধি যেন কোয়ালিফাই করে। কারণ আমি আশা কখনোই করবো না যে টপ 3, টপ 6 করবে, কারণ আমরা অলরেডি পিছিয়ে আছি, আমরা অনেক পিছিয়ে। তার মধ্যে আবার মাঝখানে গেমের যে নিষেধাজ্ঞা 4-5 বছর, এটাতে আরও বেশি পিছিয়ে গেছি। আমরা অলমোস্ট ওদের থেকে 7-8 বছর, 10 বছর পিছিয়ে আছি ওদের গেমিং ইন্ডাস্ট্রি থেকে। তো সেই হিসেবে আমি আশা করবো অ্যাটলিস্ট ফাইনালটা যেন কোয়ালিফাই করে, আর আমি আশাবাদী যে ইনশাল্লাহ তারা করবে। না, এই প্রসঙ্গটা একই বিষয়টা আসলে আমি রিসেন্টলি তাসিন বা কুটুসের সঙ্গে যখন একটা ইন্টারভিউ হচ্ছিল, আমি বলছিলাম যে গত 2বার আমি যখন গিয়েছিলাম, তখন আমি বলেছিলাম যে একদমই নতুন একটা দল অভিজ্ঞতা নিতে এসেছে। এবার যদি আমি যাই বা আমি যদি প্যারিস থেকে বলি, যখন বলবো, তখন কিন্তু আমার আসলে সেই জিনিসটা হাতে অপশন থাকবে না বলার মতো, যে একটা নতুন দল বাংলাদেশ থেকে এসেছে যার কিনা অভিজ্ঞতা লাগবে। এখন কিন্তু অভিজ্ঞ একটা দলই যাচ্ছে। সো আমরা আশা করি রেড হকস একটা ভালো পজিশনে যাবে, অন্তত ফাইনালটা যেন খেলে। আর আমার একটা খুব চাওয়া যে অন্তত একটা বুইয়া আমরা ইন্টারন্যাশনাল স্টেজে দেখতে চাই। গতবার ইন্দোনেশিয়াতে একটা বুইয়া পেতে আমরা পাইনি, খুবই আমি সামনে ছিলাম, মানে এটা আসলে
স্ক্রিনে দেখে আপনার কেমন লেগেছে জানি না, বাট মানে ম্যাচে ওই মোমেন্টটা আসলে আমার জন্য খুব মন খারাপের একটা মোমেন্ট ছিল, যে একটুর জন্য আমাদের ভুইয়াটা মিস গিয়েছে। আমি আমি অনেক বেশি আশাবাদী, কি জন্য জানেন? কারণ হচ্ছে আমাদের যে ফ্রি ফায়ার এশে ইনভিটেশনটা হচ্ছে, আমাদের আগের বছর যদি চিন্তা করেন, আগের বছর হয়েছিল আমাদের সব টিম ছিল একদম বটমে, তলানিতে, 6 টিম সবার লাস্টে আমাদের টিম। কিন্তু এবার আমাদের টিম ফাইনাল অবধি কোয়ালিফাই করছো, তারই সাথে ফার্স্ট রাউন্ডে যদি চিন্তা করেন, কোয়ালিফায়ার রাউন্ডে সবচেয়ে বেশি বুইয়া আমাদের টিমে ছিল, বাংলাদেশি টিমে। হ্যাঁ হ্যাঁ, মানে এখন একদম কাঁধে কাঁধ মিলিয়ে ইন্ডিয়া বলেন, পাকিস্তান বলেন, আপনার নেপাল বলেন, সবাইকে টেক্কা দিয়ে কিন্তু ওরা আগাই যাচ্ছে। যেহেতু এফএফএমআইতে অনেক বেশি ভালো খেলছে, ওখানে অনেকগুলো বুইয়া আসছে, তো আশা করি এবার আপনার আশাটুকু তো আমাদের সবারই আশা এটাই, যে ইন্টারন্যাশনাল স্টেজে আমাদের টিমটা ভালো খেলুক, যে বুইয়া যে নেওয়ার ব্যাপারটা ওটা এবার ইনশাল্লাহ চলে আসবে। দুইটা প্রশ্ন দিয়ে শেষ করব, এই দুইটা আমি ইচ্ছা করে রেখেছি লাস্টে কথা বলার জন্য। একটা হচ্ছে যে বিচিতা, প্রথম কথা হচ্ছে যে আসলে আমি যখন ই স্পোর্টসের সঙ্গে খুবই ক্লোজলি কাজ শুরু করলাম, ঠিক ওই মুভমেন্টটাতে আমি দেখলাম যে বিচিতা মারা গেছে। দ্যাটস ওয়াই আসলে ব্যক্তিগতভাবে ওনার সম্পর্কে আমার খুব একটা চিনা জানা আইডিয়া নেই, কিন্তু আমি যখনই কোনো ই স্পোর্টস বা ফ্রি ফায়ারের বাংলাদেশে বড় টুর্নামেন্টে যাই, আমি দেখি যে বিচিতার নামে একটা বড় বিলবোর্ড থাকে, তাকে স্মরণ করা হয়। এই যে বিচিতার সঙ্গেই তো আপনার অনেক স্মৃতি, জব রেকারের সঙ্গেই তার এই পথ চলা। আমি একটু এই জেবি চিতা সম্পর্কে আপনার কাছ থেকে কিছু জানতে চাই। ওকে নিয়ে যতটুকু বলবো ততটুকু আসলে কমই হবে, কখনো বেশি হবে না। কারণ হচ্ছে ছেলেটা গেমিংয়ের প্রতি যে ওর যে একটা প্যাশন বা ডেডিকেশন, এটা অনেক বেশি ছিল। আর তার চাইতে বেশি ছিল হচ্ছে টিমের প্রতি ভালোবাসা। কারণ হচ্ছে ও লম্বা সময় ধরে আমাদের সাথে ছিল, আমরা যে স্বপ্নটা দেখছি একসাথেই কিন্তু দেখছি, যে ইন্টারন্যাশনাল স্টেজে যে খেলার যে ব্যাপারটা। তো ওই ছেলেটা সবসময় হচ্ছে টিমকে সার্ভ করে গেছে। আর 2025 সালে সে অসুস্থ ছিল অনেক বেশি, তার হচ্ছে লাং ইনফেকশন হয়, তো সে ছিল হসপিটালে অ্যাডমিট। তো ওখানে ছিল, আমরা ওকে বলছি তুমি লাইন আপের বাইরে, তোমার খেলার কোনো দরকার নেই, তুমি সুস্থ হও, খেলা পরে আরও খেলা যাবে, অসুবিধা নেই। কিন্তু সে ওখানে ছটফট করতেছে, না আমি খেললেই ভালো থাকবো, আমার খেলতেই হবে, আমার কিছু হোক না হোক আমার হচ্ছে জয়েন করতে হবে, আমার টিমকে জিতানো লাগবে। ওর ডেডিকেশন ছিল এটা, যে আমার টিমকে জিতানো লাগবে, আমার টিম যেন যায় ইন্টারন্যাশনাল স্টেজে, দেশের রিপ্রেজেন্টেটিভ হয়ে যেন আমার টিমটা যায়। তখন ওকে বললাম যে তুই সুস্থ হয়ে উঠলে তো আবার যেতে পারবো। এখন ওর কথা হচ্ছে যে তুমি যে অসুস্থ, তুমি তো ইমিগ্রেশনই পার করতে পারবে না, কারণ অসুস্থ শরীর নিয়ে তো ইমিগ্রেশনই দিবে না, ও তো যাইতে পারবে না। তো ও যদি যাইতেই না পারে তাহলে খেলে কি লাভ? তখন হচ্ছে ওর একটা স্টেটমেন্ট ছিল যে আমি না যাই কিন্তু আমার টিম যেন যায়, আমি না গেলে প্রবলেম নেই, আমি টিম যাই। আমি তো তুই ওষুধ তুই খেলতে পারবি না। ও ক্যানোলা নিয়ে ও চলে আসছে খেলতে চলে আসছে ইভেন্টে। তো পরে দিয়েও খেলছে। আবার অবাক করার বিষয়, সবচেয়ে ভালো কিন্তু ওই খেলছে, আমাদের টিমের সবচেয়ে ভালো। ইভেন আমরা জিততে হারলাম, মানে একদম জিতে গেছি, বলতে গেলে জিতে গেছি, 99% জিতে গেছি আমরা। 1% চান্স ছিল যে হারার, ওই 1%টাই হয়েছে। মানে ওর যে ডেডিকেশন বা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার বাংলাদেশে। ইভেন লম্বা সময় ধরেও আমাদের কান্ট্রির বেস্ট রাশার হিসেবে ছিল আমাদের গেম থেকে। তো ওর সাথে আসলে স্মৃতিচারণ করলে মন খারাপ হয়ে যাবে এখন, তো অত দূর না যাই। বাট এতটুকুই বলবো যে আসলে ওকে যতটুকুই বলি ওরে নিয়ে আসলে অনেকটুকু কম হবে না। তবু আমি আসলে জানতাম না বিষয়টা। আমি মূলত জেবি চিতার প্রসঙ্গটা জেনেছি যেদিন আমরা সৌদি আরব যেন ফ্লাইটে যাচ্ছি, তার 1 দিন বা 2 দিন আগে মেবি উনি মারা গেছেন। আমি দেখলাম যে সোশ্যাল মিডিয়া ভরে গেছে, 7 দিন আগে। হ্যাঁ, মানে সোশ্যাল মিডিয়া জেবি চিতাকে নিয়ে মানে পোস্ট দিচ্ছিল আর কি। তো উনি কি আসলে এত অসুস্থ ছিল যে মারা যাওয়ার মতো ছিল? বা আমি জানি না ওনার বাসা কোথায় ছিল, আপনি কোথায় ছিলেন যখন নিউজটা আসলো? বিশ্বাসযোগ্য ছিল না তোমার অবশ্যই। তো উনি কি আসলে এত অসুস্থ ছিল এভাবে? না, বিষয়টা হচ্ছে এই জিনিসটা তো আসলে কিউরেবল অনেক বেশি, এটা তো কিউরেবল। ওটা অসুস্থতা আসলে করে, এটা একেবারে এত এই পর্যায়ে যাওয়ার মতো নয়। না, যে ছেলেটা গেম খেলে গেল, হ্যাঁ সে অসুস্থ ছিল অবশ্যই, আমরা সেটা মানি, কিন্তু বিষয়টা হচ্ছে আমার মতে এটা কোনো না কোনোভাবে হচ্ছে যে বিভিন্ন জায়গায় হয়তো বা দেরি হয়েছে, বা চিকিৎসা অবহেলা, বা হচ্ছে কোনো ত্রুটি, এমন কোনো কিছু ছিল যার কারণে এমন হয়েছে। নাহলে আদারওয়াইজ হচ্ছে একদম চলে যাওয়ার মতো ছিল না। মানে হ্যাঁ অসুস্থ ছিল, কিন্তু এটা যদি সঠিক সময় যদি চিকিৎসাটা সঠিকভাবে হতো পর্যাপ্ত পরিমাণে, তাইলে আপনার এই জিনিসটা আসলে হয়তো না। কারণ আমাদের সরকারি হসপিটালগুলোতে আমরা দেখতে পাই একটু ডিলে হয়ে যায়। তো কোনো না কোনোভাবে আসলে এই ডিলে হওয়াটাই এই প্রাণ চলে যাওয়ার আসলে দায়ী, এই ডিলেটাই। আর আবার এমনও হতে পারে আসলে হয়তোবা মানে যে বিচিতা, আমি জানি ওনার আসল নামটা কি, ওর নাম হচ্ছে তৌহিদুল ইসলাম। হয়তোবা উনি নিজেও বুঝেনি, হয়তোবা তিনিও ভাবতে পারেনি যে তার এই সমস্যাটা এত গভীর পর্যায়ে চলে যাবে, না হলে সে সেই অসুস্থতা নিয়ে খেলতে আসতো না হয়তোবা। যাই হোক, আমরা ওনাকে স্মরণ করি, এবং জব রেকার যতদিন আছে আই থিঙ্ক ততদিন যে বিচিতাকে সবাই মনে রাখবে। কিন্তু আরেকটা লোকের নাম আমি একটু আনতে চাই, সেটা হচ্ছে নাইম আলম।
জব ব্রেকারের সঙ্গে মানে শুরুর দিককার বা কোনো একটা প্রসঙ্গ আমি ঠিক জানি না, এটা আসলে আমি একটু দুঃখিত বলে রাখি দর্শকদেরকে, বিকজ আমি যাতে ই স্পোর্টস নিয়ে কাজ করছি মানে ভেতরগতভাবে গত 1.5-2 বছর যাবত অনেকের নাম জানি, কিন্তু তাদের সংস্পর্শটা অনেক কিছু আমার জানা নেই। তো নাইম আলম প্রসঙ্গটাও আমি জব ব্রেকারের সঙ্গে শুনেছি, আমি একটু ওনার সম্পর্কে আজকে আপনার কাছে একটু জানতে চাই। নাইম আলম হচ্ছে আমাদের চট্টগ্রামেরই ছেলে, এখানে হালি শহরের। উনি হচ্ছে গেমিংয়ে আমি এক সাইডে ছিলাম, উনি অন্য সাইডে ছিল, বাট ওনার যে ক্লায়েন্টটা ছিল ওটাতে মাঝখানে আমি যাই। ওখানে যাওয়ার পর তখন ওনার সাথে পরিচয় হয়। তো পরিচয় হওয়ার পরে এরপর আমি আবার আমার টিমে যখন চলে আসি, ওনার টিমে আমাকে ডাকছিল, আমি ওনার টিমে খেলছি। পরে আমি যখন আমার টিমে চলে আসি তখন হচ্ছে উনি মানে ওনার সাথে কথা হয়, উনিও আমার টিমে চলে আসবে, এই টাইপের কথা হয়। তো তখন থেকে হচ্ছে ওনার সাথে টিমের যাত্রা। আর আবার উনি ছিল গেম প্লের সাইড থেকে, যদি বলেন যারা কন্টেন্ট ক্রিয়েশন করে, উনি কিন্তু আবার কন্টেন্ট ক্রিয়েটর ছিল। হ্যাঁ, শুরুর দিকে নাকি অনেক প্রথম মিলিয়নিয়ার 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়েছিল। হ্যাঁ, আর হচ্ছে যে ইন্টারন্যাশনাল স্টেজের রেকগনিশনের যে ব্যাপারটা, যে বাংলাদেশি প্লেয়ার কেউ চিনবে, ওই জিনিসটা ওনার হাত ধরেই হয়েছে। ওনাকে কিন্তু সবার আগে ওনার কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে, ওনার গেম প্লের মাধ্যমে কিন্তু ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে যে অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটর আছে, প্লেয়ার আছে, ওরা কিন্তু ওনাকে চিনছে। তো বাংলাদেশকে ফ্রি ফায়ারের সাইড থেকে কিন্তু যদি বলি যে উনি চিনেছে, এটা কিন্তু ভুল হবে না, কারণ হচ্ছে ওনার পরিচিতিটা গেম প্লে সাইড দিয়ে বাইরে অনেক বেশি ছিল। তো তখন যাত্রাটা শুরু হয় 20-21-এর শুরুতে বা 20-এর শেষের দিকে ধরতে পারেন। উনি আমার সাথে আসে, পরে 21 সালের পরে যখন গেমটা হচ্ছে নিষেধাজ্ঞা আসে গেমের উপরে, তখনই উনি গেমটা ছেড়ে দেয়। এখন উনি কোথায় আছে? এখন তো ফ্রি ফায়ারে উঠতি সময়ে তো তাহলে নাইম আলমদের মতো লোকদেরকে মনে হয় একটু বেশি প্রয়োজন ছিল না, যারা সিনিয়র অভিজ্ঞ ছিল, মানে উনি কোথায় আছে এখন? উনি আসলে যেহেতু গেম নিষেধাজ্ঞায় পড়ে গেছে, আমাদের সবার মেন্টালিটি অনেকটুকু সেম, যে গেম খেললে আমি প্রফেশনাল খেলবো, ভালোভাবে খেলবো, অযথা সময় নষ্ট করবো না, খেললে ভালোভাবে খেলি, অযথা সময় নষ্ট করার তো দরকার নেই। তো সেই হিসেবে উনি তখন ছেড়ে দেয়। এখন খুব সম্ভবত উনি নিজের লাইফ নিয়ে ব্যস্ত, খুব সম্ভবত ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখছে। উনি প্র্যাকটিস অ্যান্ড অলগুলো করে, বাকিটুকু আমার একদম ইনডেপথ জানা নাই আর কি। আচ্ছা, ঠিক আছে, আমরা অনেক আড্ডা দিয়ে ফেলেছি তানভীর, কথা বাড়াতে চাই না, আমাদেরকেও যেতে হবে এবং আপনার সঙ্গে আড্ডা দেওয়ার জন্য চট্টগ্রাম চলে আসছি। তো একটা কথা এখন আমি বলবো, সেটা হচ্ছে যে যেখানে গণমাধ্যমগুলো দেখা যায় যে আমাদের ই স্পোর্টসকে সেভাবে এগিয়ে নিতে চায় না বা স্পোর্টস নিয়ে সেভাবে কাজ করতে চায় না, সেখানে আমি বলবো যে সময় টেলিভিশন গত অনেক আগে থেকে কাজ করছিল এবং গত 1.5-2 বছর আমি বলবো যে এটার সঙ্গে আরো বেশিভাবে যুক্ত আছে। সেক্ষেত্রে গণমাধ্যম থেকে আপনার কোনো প্রত্যাশা আছে কিনা, ই স্পোর্টস থেকে বা আমাদের সময় টেলিভিশন থেকে আপনাদের কোনো চাওয়া পাওয়া আছে কিনা? না, আসলে সময় টেলিভিশন থেকে যে চাওয়া পাওয়াটা আছে ওটা অলরেডি ওনারা পূরণ করতেছে। এই যে হাইলাইট করার যে ব্যাপারটা, এই জিনিসটা আপনারা অলরেডি করতেছেন। তো এটা একটা পজিটিভ জিনিস যে মানুষ জানতে পারতেছে যে বিষয়বস্তুগুলো কেমন বা কীভাবে হয়ে থাকে। যেমন আপনি রুদ্রর সাথে বসছেন, ও কিছু কথা বলছে, ওর যে ভিডিওটা বা হচ্ছে যে পডকাস্ট যেটাই বলি আমরা, যে ইন্টারভিউটা, ওটা যারা দেখবে গেমিং সম্পর্কে কিছু মানুষ জানবে। আমার সাথে আপনি বসলেন, আমি কথা বলছি, আমার মাধ্যমে অনেকজনে জানবে। তো এটা কিন্তু গণমাধ্যমের সাইড থেকেই যাবে। এখন বাকি গণমাধ্যম সবাই যদি এই জিনিসটা করে, তাইলেই কিন্তু আপনার গেমিং ইন্ডাস্ট্রির যে ব্যাপারটা, যে এটা আসলে কীভাবে ওয়ার্ক করে বা হচ্ছে এটার দৌড় কতটুকু পর্যন্ত বা এটার পিছনে কতগুলা আপনার কর্মসংস্থানের ব্যবস্থা আছে, এগুলো যদি তুলে ধরে সবাই মিলে, তাহলে অনেকটুকু ভালো হয়। তারই সাথে হচ্ছে বাকি সময় টিভি ছাড়া বাকি যেই নিউজ চ্যানেলগুলো আছে, ওগুলা অনেক বেশি হচ্ছে জুয়ার সাথে গেমিংটাকে অনেক বেশি রিলেট করে। তো আমি ওদের প্রতি যদি কোনো বার্তা রাখতে চাই, তাহলে ওটা এতটুকু বলবো যে ডিফারেন্সিয়েটটা আসলে একটু করে যদি রিসার্চ করা হয়, ওনারা যদি একটু রিসার্চ করে, তাহলে ওনারা গেমিং আর জুয়ার মধ্যে হচ্ছে যে ডিফারেন্সটা খুঁজে পাবে। তো এরপরে খুব ভালোভাবে ওরা হাইলাইট করতে হবে। আমি চাই যে গেমিং ইন্ডাস্ট্রিটা বাড়ুক, কারণ এখানে তো আর একজন দুজনের ব্যাপার না, এটা লাখো কর্মসংস্থান এখান থেকে হবে, প্লেয়ার থেকে শুরু করে প্রোডাকশন থেকে শুরু করে সব কিছুতেই। এবং সেই হিসেবে এই জিনিসটা আসলে করা উচিত। এবং আরেকটা বিষয় হচ্ছে যে যেহেতু ই স্পোর্টসটাকে সরকারি স্বীকৃতি দিয়েছে গত বছর, তো সেক্ষেত্রে আসলে ই স্পোর্টস মানে যে জুয়া, এটা যদি জুয়াই হতো তাহলে তো সরকার স্বীকৃতি দিত না। সেক্ষেত্রে আমাদের মনে হয় যে গণমাধ্যমের একটা ই স্পোর্টসকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে একটু সবার একটা সক্রিয় ভূমিকা রাখা প্রয়োজন আর কি। শেষ, অনেক আড্ডা দিয়েছি। জব ব্রেকারকে মানুষ ভালোবাসে, তানভীর সাহেবকে অনেক মানুষ ভালোবাসে, মাঝে মাঝে গালিও দেয়, আমার কারণে দেখা যে কারণে দেয়, তানভীরকে দেয়, আমাকে দেয়। আচ্ছা, এই তানভীর নামটা কে দেয়? ঠিক আছে, যাই হোক। তো এখন সেই যারা আপনাকে ভালোবাসে, হ্যাঁ, পছন্দ করে এবং ই স্পোর্টস নিয়ে যারা কাজ করছে অনেক দিন যাবত আছে এবং ভবিষ্যতে আসবে, সবার উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে একটু বলতে পারেন। সবার উদ্দেশ্যে যদি বলি, যারা জুনিয়র আছে তাদের উদ্দেশ্যে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনার ব্যালেন্স করে চলতে হবে। কখনো হচ্ছে একতরফা গেমিং করা যাবে না। সবাই যেটাই করবেন নিজের লাইফটা আর হচ্ছে যে গেমিং লাইফটাকে ব্যালেন্স করে চলতে হবে। অনেকে দেখা যায় হচ্ছে আপনার গেম খেললে তো গেম খেলতেই আছে, আর দুনিয়াদারির খবর থাকে না। এই জিনিসটা করা থেকে বিরত থাকতে হবে।
আর পড়ালেখা আর গেমিংটাকে অবশ্যই, যদি গেমিং প্রফেশনালি নেন, গেমিং যদি প্যাশন হয়, তাহলে ব্যালেন্স করে চলতে হবে, কোনো একটা নিয়ে থাকা যাবে না, দুটোটা একসাথে ব্যালেন্স করে আপনাদের আগাইতে হবে। তো এটাই থাকবে আমার বার্তা, তো এতটুকুই। আর কমিউনিটির উদ্দেশ্যে কিছু একটা, মারামারি করা যাবে না, ভেজাল করা যাবে হ্যাঁ, না। মারামারি ভেজাল থেকে তোমরা দূরে থাকো, এগুলো করা যাবে না, সবাই একসাথেই আগাইতে হবে। কারণ হচ্ছে ইন্ডাস্ট্রিটা আমাদের এখনো ছোট, তো সবাই একসাথে যখন আগাবো তখনই আসলে জিনিসটা বড় হবে। হ্যাঁ, এবং সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গা যেখানে একটা কমেন্ট বা পোস্ট করলে সেটা ভাইরাল হয়ে যায় আমার 30 সেকেন্ডের মতন। তো যখন আমরা কিছু করব বা লিখবো, এমন ভাবে করা যাবে না যেন আমাদের মুরব্বীরা দেখলে ভাবে যে এই ছেলে পেলেতে গেম খেলে সারাদিন মারামারি করছে, ভেজাল করছে। শালীনতাটা তো বজায় রাখতে হবে। হ্যাঁ, কারণ দিন শেষে সোশ্যাল মিডিয়াটাই সবার চোখে পড়ে এবং ওটা থেকেই সবাই বলে দেয় যে এই ফ্রি ফায়ার খেলে নষ্ট হয়ে যাচ্ছে, পাবজি খেলে নষ্ট হয়ে যাচ্ছে। তানভীর, অনেক আড্ডা দিয়েছি, থ্যাংক ইউ সময় দেওয়ার জন্য। অনেক ব্যস্ততার মাঝে সময় দিতে চাচ্ছিল না, এই নালিশটাও দিয়ে রাখলাম। যাই হোক, আশা করি ভালো লেগেছে, ভালো থাকবেন ইনশাআল্লাহ। ঠিক আছে দর্শক, এতক্ষণ আড্ডা দিচ্ছিলাম তানভীরের সঙ্গে, কথা হচ্ছিল ই স্পোর্টস নিয়ে। আশা করি ভালো লেগেছে। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সময়টির বিষয়ের সঙ্গে থাকবেন।